আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে আমি কৌশল মূল্যায়ন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। মোটামুটি তোমাদের সিলেবাস শেষ। তো আজকে আমরা যা দেখব, কৌশল মূল্যায়ন বলতে আমরা কি বুঝি, কৌশল মূল্যায়নের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, কৌশল মূল্যায়নের উদ্দেশ্য, কৌশল মূল্যায়নের গুরুত্ব, কৌশল মূল্যায়নের মাপকাঠি, 360 ডিগ্রি ফলাবর্তন বলতে আমরা কি বুঝি, 360 ডিগ্রি ফিডব্যাক মেথড, কৌশল নিয়ন্ত্রণ বিন্দু বলতে কি বুঝি, কৌশল নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণে কি কি বিষয় বিবেচনা করা হয়, এই টপিকসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো কৌশল মূল্যায়ন বলতে আমরা বুঝি যে এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্পাদিত কাজ পর্যবেক্ষণ, পুনর্মূল্যায়ন করে কাঙ্ক্ষিত কাজের সাথে তুলনা করা। তার মানে এটা হলো এক ধরনের প্রক্রিয়া যেখানে আমরা যে কাজ সম্পন্ন করেছি সেই কাজ পর্যবেক্ষণ, পুনর্মূল্যায়ন করে কাঙ্ক্ষিত কাজের সাথে তুলনা করা। মূলত কৌশল মূল্যায়ন হলো কোম্পানির অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ করা। কোম্পানির দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করার জন্য অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও হুমকি মোকাবেলা করে বাস্তবভিত্তিক কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। তোমরা আগেই জানো যে একটা কোম্পানির অভ্যন্তরীণ কিছু শক্তি থাকে এবং দুর্বলতাও থাকে, আর তেমনি বাহ্যিক সুযোগ ও হুমকিও থাকে। তো এগুলো আগে প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে হয়। তো প্রতিষ্ঠান চিহ্নিত করে কিভাবে প্রতিষ্ঠানের দুর্বল দিকগুলো প্রতিষ্ঠান চিহ্নিত করে এবং এই দুর্বল দিকগুলোকে কীভাবে কোম্পানি তার সুযোগে কাজে লাগাতে পারে, হুমকিগুলোকে কীভাবে সুযোগে কাজে লাগাতে পারে, সে চেষ্টা কোম্পানি করে থাকে। এটাই হলো আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মেন কাজ, যে কোম্পানির যে অভ্যন্তরীণ সুযোগ সুবিধা আছে, শক্তি আছে, দুর্বলতা আছে, দুর্বলতাগুলোকে বের করে এবং বাহ্যিক যে হুমকি আছে কিংবা বাহ্যিক সুযোগ আছে, বাহ্যিক হুমকিগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো কোথায় বের করে কোথায় বেশি জোর দিতে হবে, কোথায় আরও বেশি ইনিশিয়েটিভ নিতে হবে, চেষ্টা চালাতে হবে, সেগুলো বের করা। তাহলে আমরা দেখলাম যে কৌশল মূল্যায়ন হলো কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়ার এমন একটি ধাপ যেখানে ব্যবস্থাপক নিশ্চিত হতে চেষ্টা করে যে কৌশলগত বাছাই যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে এবং এর ফলে কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য অর্জনে পুরোপুরিভাবে সহায়তা করে প্রতিষ্ঠানের। কৌশল মূল্যায়নের বৈশিষ্ট্য কি আমরা একটু দেখে যাই, যে এটা হলো একটা ধারাবাহিক পদ্ধতি, কন্টিনিউয়াস প্রসেস, নির্ভরতা ভিত্তিক, সর্বশেষ ধাপ এটি, মৌলিক কাজ, ভুল ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধন এবং নমনীয়তা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজ ও যোগ্যতা অভিজ্ঞতা। তো ধারাবাহিক পদ্ধতি, যে কৌশল ব্যবস্থাপনার অন্যান্য কাজের মতোই এর ধারাবাহিকতা আছে।
পরিকল্পনা থেকে শুরু করে এর বাস্তবায়ন পর্যন্ত এটি একটি প্রক্রিয়া অবলম্বন করা হয় এবং তা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। তাহলে এটা হলো একটা ধারাবাহিক পদ্ধতি, যেখানে পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া গ্রহণ করা হয় বা অবলম্বন করা হয় এবং এটি স্বয়ংক্রিয়ভাবেই চলতে থাকে। নির্ভরতা ভিত্তিক সংগঠনের পূর্ব নির্ধারিত মানের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কৌশল মূল্যায়ন ও নিয়ন্ত্রণের বিষয়টি সম্পূর্ণ করা হয়। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত কোনো গ্রেড বা মানদণ্ড না থাকলে বাস্তব কাজের সাথে তুলনা করে কোনটিকে গুরুত্ব দেওয়া হবে তা যাচাই করা সম্ভব হয় না। এটা হলো কৌশল মূল্যায়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কাজটা হলো সর্বশেষ ধাপ। ব্যবস্থাপনার মূল কাজ হলো যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ হচ্ছে কৌশল মূল্যায়ন ও নিয়ন্ত্রণ হচ্ছে এই কৌশলগত ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। মৌলিক কাজ। কৌশলগত ব্যবস্থাপনার মৌলিক কাজের মধ্যে অন্যতম হলো মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করা, তারপরে ভুল ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধন। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ভুল ত্রুটি চিহ্নিত করে এর সংশোধনী ব্যবস্থাপনাগুলোকে ব্যাপকভাবে কার্যকর করার জন্য সচেষ্ট থাকতে হয়। ভুলযুক্ত কোনো দিক নির্দেশনা পরিকল্পনার ক্ষেত্রে থাকলে সেটা দেখা যায় যে ভবিষ্যতের প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সমস্ত কিছুতেই মানে বড় রকমের সমস্যার সৃষ্টি হয়। তাই কোনো অবস্থাতেই ভুলযুক্ত কোনো দিক নির্দেশনা পরিকল্পনার ক্ষেত্রে থাকবে না। যতটুকু সম্ভব ত্রুটিমুক্ত হলে ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম ভালোভাবে পরিচালনা করা সম্ভবপর হয়। তাই ভুল ত্রুটি চিহ্নিত করে তা সংশোধন করতে হয়। নমনীয়তা বলতে এখানে বোঝায় যে পরিকল্পনা করার ক্ষেত্রে নমনীয়তার বিষয়টি প্রশাসনকে খেয়াল রাখতে হবে, কারণ পরিস্থিতি ও পরিবেশের উপর নির্ভর করে অনেক সময় পরিকল্পনা পরিবর্তন আনতে হয়। এজন্য পরিকল্পনা করার সময় নমনীয় বিষয়টি খেয়াল রাখতে হয়। এরপর আছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজ ও যোগাযোগ অভিজ্ঞতা। তারপরে আমরা দেখি যে কৌশল মূল্যায়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্য। কেন আমরা কৌশল মূল্যায়ন করব, এর উদ্দেশ্যগুলো কি? হুমকি মোকাবেলা করার জন্য অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করা, দুর্বলতাকে দূর করা, শক্তি ও সুযোগের কাম্য ব্যবহার, বাহ্যিক অবস্থা অবহিতকরণ, সমন্বয় সাধন করে কৌশল ব্যবস্থা মান নির্ণয় ও তার পরিমাপ, ঝুঁকি গ্রহণ করা, প্রশাসন ব্যবস্থাপনার ভিতর সম্পর্ক সৃষ্টি করা, সংশোধনমূলক ব্যবস্থাপনা। হুমকি মোকাবেলা। কৌশল মূল্যায়নের গুরুত্ব: সম্পদের কাম্য ব্যবহার, প্রতিযোগী মোকাবেলা করা, বাজার ব্যবস্থা মূল্যায়ন করা, লক্ষ্যমাত্রা যাচাই করা, সর্বোত্তমভাবে ব্যয় হ্রাস করা, পরিবেশ পরিস্থিতির প্রভাব, পরিকল্পনার ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা, দিক নির্দেশনা পুনর্বিবেচনা, নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা, প্রতিষ্ঠানের ভিতর সমন্বয় সাধন ও আস্থা অর্জন করা।
কৌশল মূল্যায়নের মাপকাঠি। কৌশল মূল্যায়নের মাপকাঠি কৌশল মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা আনা যেতে পারে, যেমন বিজনেস পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট বইয়ে গুণবাচক ও সংখ্যাবাচক উপায়ে কৌশল মূল্যায়নের কথা বলেছেন। গুণবাচক মাপকাঠি: সামঞ্জস্যতা, মানানশীলতা ও বাস্তবায়নযোগ্যতা। পরিমাণগত মাপকাঠি: নিট, শেয়ার মূল্য, লভ্যাংশ, ইপিএস, মার্কেট শেয়ার, বিক্রয় বৃদ্ধির হার, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ ব্যয়। সামঞ্জস্যতা: গৃহীত কৌশলটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, পরিবেশ ও অভ্যন্তরীণ অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা মূল্যায়ন করে কৌশলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। মানানশীলতা: পরিকল্পনাটি সম্পদ, ঝুঁকি ও সময়ের দিক থেকে মানানসই না হলে বাস্তবায়ন করা সম্ভব না। তাই কৌশল মূল্যায়নের ক্ষেত্রে উক্ত বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়, কারণ কৌশল নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সম্পদ দ্বারা বহনযোগ্য ঝুঁকির মধ্যে বাস্তবায়ন করা প্রয়োজন। এরপরে দেখি আমরা বাস্তবায়নযোগ্যতা। একীভূত পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য না হলে তা গ্রহণ করা মোটেই উচিত না। কৌশল যদি কোনো সমস্যা তৈরি করে যা সমাধান করা সম্ভব না, অথবা ব্যবস্থাপক ও কর্মী বাহিনী যদি অনাগ্রহী হয় অথবা কৌশলটি বুঝতে অসুবিধা হয়, তাহলে এমন কৌশল গ্রহণ করা থেকে বিরত থাকাই ভালো। পরিমাণগত মাপকাঠি বললাম যে নিট, শেয়ার মূল্য, লভ্যাংশ, আর্নিং পার শেয়ার, মার্কেট শেয়ার, বিক্রয় বৃদ্ধির হার, উৎপাদন ব্যয় ও বাজারজাতকরণ ব্যয়। এবার আসো আমরা 360 ডিগ্রি ফলাবর্তন এটা দেখি। এই টপিকসটা সম্পর্কে আমরা ইদানিং খুব শুনি। 360 ডিগ্রি ফলাবর্তন বা ফিডব্যাক মেথড, এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে চারপাশে কর্মরত কর্মীদের নিকট থেকে নির্ভরযোগ্য বিশ্বস্ত ফলাবর্তন পাওয়া যায়। এটা আসলে বলা যায় যে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করতে গিয়ে চারপাশের সকলের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াই হলো 360 ডিগ্রি ফলাবর্তন। এর ধরা বাঁধা কোনো কাঠামো না থাকলেও প্রাসঙ্গিক যত সম্ভব তথ্য সংগ্রহ করা যাবে, ততই কার্যকর মূল্যায়ন সম্ভব হবে। আসলে এটা হলো যে আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো কর্মী সম্পর্কে যদি জানতে চাই, তাহলে কর্মী যেখানে কাজ করে সেই কর্মীর চারপাশে যে অন্য কর্মীরা কর্মরত থাকেন তাদের কাছ থেকে যে ইনফরমেশন নেওয়া, সেটাই হলো ইনফরমেশন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো, সেটাই হলো 360 ডিগ্রি ফলাবর্তন। তার মানে একজন ব্যবস্থাপক বা নেতারা 360 ডিগ্রি পদ্ধতি ব্যবহার করে তাদের শক্তি ও দুর্বলতা জানতে পারে। আর এই পদ্ধতিটি সর্বপ্রথম জার্মান সৈনিকরা ব্যবহার করে। 1950 সালে এসো রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি সর্বপ্রথম এই পদ্ধতি বেসামরিক কাজে ব্যবহার শুরু করে। আর তার আগে জার্মান সৈনিকরা এই বহু উৎসের ফলাবর্তন পদ্ধতিটি ব্যবহার করে। এরপরে 1950 সালে ইসো রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি বেসামরিকভাবে এই ফলাবর্তন পদ্ধতি যে 360 ডিগ্রি ফিডব্যাক মেথড ব্যবহার করে। তাহলে এক কথা যদি আমরা বলি
তাহলে হলো যে এটা হলো একটা মূল্যায়নের পদ্ধতি, যেটা কোনো কর্মী সম্পর্কে কর্মীর চারপাশে কর্মরত কর্মীদের কাছ থেকে নির্ভরযোগ্য বিশ্বস্ত ফলাবর্তন বা তথ্য সংগ্রহ করে কোনো সিদ্ধান্তে পৌঁছায়, বা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকেই বলে 360 ডিগ্রি ফলাবর্তন। এবার আসে কৌশল নিয়ন্ত্রণ বিন্দু। নির্বাচিত ক্ষেত্র বা বিষয় নিয়ন্ত্রণের সাফল্যের জন্য সংকটাপন্ন বলে মনে করা হয়। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য বাছাইকৃত এই ক্ষেত্রগুলি সংকটাপন্ন নিয়ন্ত্রণ বিন্দু, যার অপর নাম কৌশল নিয়ন্ত্রণ বিন্দু। তো কৌশল নিয়ন্ত্রণ বিন্দুর বিবেচ্য বিষয়গুলো হলো যে সময়োপযোগিতা, ব্যয় সংকোচন, ব্যাপক অন্তর্ভুক্তি এবং ভারসাম্য অর্জন। সময়োপযোগিতা হলো যে উদ্দেশ্য অর্জনে পরিকল্পনা মাফিক কার্য সম্পাদনে কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু হিসাবে সময়কে বিশেষ গুরুত্ব দিতে হয়। যেমন আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে দেখি, যে সব গার্মেন্টস শিল্প যে কাপড় ইম্পোর্ট করে তৈরি পোশাক আবার এক্সপোর্ট করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বন্দরে জাহাজ পৌঁছার সময়, পণ্য খালাসের সময় এবং দেশের বিতরণ কেন্দ্রগুলোতে বা ওই ফ্যাক্টরিতে পৌঁছানোর সময় এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিয়ন্ত্রণ বিন্দু হিসেবে বিবেচিত করতে হবে। তার মানে তোমার কাপড় বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে বন্দরে যে জাহাজ পৌঁছাবে সেই সময় এবং সেই পণ্য খালাসের সময় এবং ফ্যাক্টরিতে আনার যে সময়, এগুলোকে নিয়ন্ত্রণ বিন্দু হিসাবে বিবেচনা করতে হবে। তারপরে আসো ব্যয় সংকোচন। সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু হিসেবে ব্যয় সংকোচনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। যদি কোনো উপকরণকে প্রক্রিয়া বা ধাপ অতিক্রম করে চূড়ান্ত উৎপাদিত দ্রব্য বা সেবার সামগ্রীতে পৌঁছাতে হয় এবং প্রতিটি প্রক্রিয়া শেষে যদি ব্যয়কে সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু হিসাবে বিবেচনা করা হয়, তবে যে প্রক্রিয়া বা ধাপে আদর্শ মান থেকে বিচ্যুতি ধরা পড়বে সেই ধাপেই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাপক অন্তর্ভুক্তি। সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণে প্রাসঙ্গিক বিষয় যথাসম্ভব ব্যাপকতর হওয়া প্রয়োজন। এতে নিয়ন্ত্রণ ব্যয় হ্রাস পায় ও সময় বাঁচে। ভারসাম্য অর্জন। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের সাথে কৌশলগত বিষয় সামঞ্জস্যপূর্ণ হতে হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ও ভারসাম্য প্রতিষ্ঠায় দুইভাবে নিয়ন্ত্রণ বিন্দু স্থাপন করা যায়। এমন স্থানে নিয়ন্ত্রণ বিন্দু স্থাপন করতে হবে যেখান থেকে অন্যান্য কাজের প্রতি লক্ষ্য রাখা যায়। বিভিন্ন স্পর্শকাতর বিন্দুগুলোতে সমান গুরুত্ব প্রদান করে নিয়ন্ত্রণ বিন্দু স্থাপন করা। যেমন উৎপাদিত পণ্য বা সেবার মান, ব্যয় মান, শ্রম ব্যবস্থাপনা মান ইত্যাদি বিষয়গুলোতে বা ইত্যাদি ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বিন্দু হতে পারে। এক্ষেত্রে কোনো এক বিন্দুর ওপর মাত্রাতিরিক্ত গুরুত্ব প্রদান করা হলে নিয়ন্ত্রণ হবে ভারসাম্যহীন ও প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। তাই সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু স্থাপনে এই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে যাতে সমস্ত বিন্দুগুলোতে সমান গুরুত্ব প্রদান করা হয়। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো।